বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু কোটা আন্দোলন একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। মানে কোটা আন্দোলনে বাংলাদেশ তোলপাড়। আর শুধুমাত্র এই আন্দোলনের যে আজ, সেই আজ কিন্তু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের বহু দেশ কিন্তু এই আন্দোলনের বর্তমানে চর্চা করছে। সেরকম আমি যেহেতু পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ কিন্তু জিওগ্রাফিক্যাল দিক থেকে বাংলাদেশের একদম কাছাকাছি একটা প্রদেশ। তো সেক্ষেত্রে আমি কিন্তু আরও বেশি করে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছে তারাও কিন্তু এই বাংলাদেশের কোটা নিয়ে কিন্তু বহু রকম চর্চা করছে এবং তাদের মধ্যেও কিন্তু দ্বিধাবিভক্ত রয়েছে। কেউ কোটা আন্দোলনের পক্ষে, কেউ কিন্তু বিপক্ষে। আজকে আমরা জেনে নেব এই কোটা আন্দোলনের সৃষ্টি কেন, বা কোথা থেকে কোটা আন্দোলন আসলো এবং এটা কতটা যুক্তিযুক্ত। তার সঙ্গে যেটা জেনে নেব যে রাজাকার শব্দ কোথা থেকে আসলো, কেন রাজাকার শব্দটিকে প্রয়োগ করা হচ্ছে, বা কোথা থেকে এই রাজাকার শব্দটির উৎপত্তি। বন্ধুরা চলুন তাহলে আমরা পুরোপুরি ডিটেলসটা শুনে নিই। আচ্ছা, আমরা প্রত্যেকেই জানি 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল বা ভাষা আন্দোলন যখন হয়েছিল, সেই জায়গায় যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বা মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে অনেকে শহীদও হয়েছিল। তাদের বেশিরভাগটাই যেহেতু গ্রামীণ এলাকার ছিল, তাদের আর্থসামাজিক দিক কিন্তু অনেকটা পিছিয়ে পড়া। এর পরবর্তী সময় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত আমি পুরোপুরিভাবে বলছি, এই সিদ্ধান্ত কিন্তু অস্থায়ীভাবে নেওয়া হয়েছে যে তাদের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে তাদের কিন্তু একটা সংরক্ষণ দেওয়া হয়। কত শতাংশ সংরক্ষণ দেওয়া হয়? 30% সংরক্ষণ দেওয়া হয়। এই মুহূর্তে বাংলাদেশের সংরক্ষণের কথা যদি আমি চিন্তা করি, মানে কোটার কথা যদি চিন্তা করি বা যদি পুরো ডিটেলস দেখি, তাহলে সর্বমোট 56% কিন্তু যে কোনো নিয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এই সংরক্ষণ প্রথাটাকে বা এই কোটাটাকে কিন্তু কার্যকারী করা হয়। সেটা হচ্ছে সর্বমোট 56% কোটা। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 30%, নারীর ক্ষেত্রে 10%, জেলা কোটার ক্ষেত্রে 10% এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 1%। তার সঙ্গে উপজাতি কোটা হচ্ছে 5%। সর্বমোট 56% কিন্তু কোটার ক্ষেত্রে চলে যায় বা কোটার ক্ষেত্রে কার্যকারী হয়। 2018 সালে কিন্তু ছাত্রছাত্রীরা এই কোটা আন্দোলনের শুরু করে। 2018 সালে ছাত্রছাত্রীদের দাবি ছিল যে এই কোটা ব্যবস্থাটাকে রিফর্ম করা হোক বা সংস্কার করা হোক, করে যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যে 30% বরাদ্দ রয়েছে সেটাকে কমিয়ে এনে 10% করা হোক। সেই আন্দোলন বিভিন্ন ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গেছিল। 2018 সালে সরকার কিন্তু সিদ্ধান্ত নেয় যে এই কোটা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে বন্ধ করার। এরপরে যেটা হয়েছে 2021 সাল, সেই মুক্তিযোদ্ধার কিছু বংশধর তারা কিন্তু বা মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি তারা কিন্তু আন্দোলনে নামে এবং কোর্টে কিন্তু একটা পিটিশন দাখিল করে তাদের যে কোটা ব্যবস্থাটাকে, তাদের যে 30% কোটা ব্যবস্থা, সেটাকে ফিরিয়ে পাওয়ার জন্য। 2024 সালের 5ই জুন হাইকোর্ট যে রায়টা দেয় তাতে কোটা ব্যবস্থাটাকে নতুন করে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এরপরেই কিন্তু 2024 সালের জুন মাসেই ছাত্রছাত্রীরা নতুন করে আন্দোলনে নামে। ঈদের কারণে আন্দোলন কিছুদিন বন্ধ থাকে। নতুন করে 1 জুলাই থেকে কিন্তু আবার আন্দোলন তীব্রতর আকার ধারণ করে। এই আন্দোলনে ঘি ঢালার কাজ করে শেখ হাসিনার একটা মন্তব্য, যেখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? যে মন্তব্যে উনি ছাত্রছাত্রীদেরকে কিন্তু রাজাকার শব্দটি কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রয়োগ করেছেন, দেশদ্রোহী বলেছেন এবং বিরোধী বলে তকমা দিয়ে দিয়েছেন। এখানে পরিষ্কার আমি যেটা জানতে চাই, প্রথম ছাত্রছাত্রীরা যারা আন্দোলনে নামে তারা কিন্তু সরকার পাক্ষিক যে ছাত্র সংগঠন লীগ, তারাই কিন্তু এই আন্দোলনে নামে। এরপরেই কিন্তু আমরা প্রত্যেকেই সাক্ষী রয়েছি যে বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু এই কোটা আন্দোলনে একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই মুহূর্ত পর্যন্ত তথ্যসূত্র যেটা বলছে, প্রায় 30-এর অধিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এক প্রকার এই আন্দোলনে কিন্তু তাদের কিন্তু প্রাণ গেছে। গুলি খাইছে একটা।
এবার আমরা আসবো এই আন্দোলনের যুক্তিযুক্ত কতটা, এটা যুক্তিযুক্ত বা কোটা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে তুলে দেওয়া যুক্তিযুক্ত। 2000 আমি কিছুক্ষণ আগেই বললাম যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ বা যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনে যেহেতু বেশিরভাগ যারা অংশগ্রহণ করেছিল তারা আর্থসামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছিল, তাদেরকে সংরক্ষণ দেওয়া সেটা একটা সাময়িক সময়ের জন্য অবশ্যই যুক্তিযুক্ত। কিন্তু যেটা বাস্তবে দেখা যায় সেটা কিন্তু দিনের পর দিন বংশ পরম্পরায় কিন্তু চলতেই ছিল, এবং আজকের দিনে দাঁড়িয়েও তাদের যে নাতিপুতি তারাও কিন্তু এই যে সুযোগটা সেটা কিন্তু পাচ্ছিল। সে অপর দিকে যারা প্রকৃত যোগ্য তারা কিন্তু বিভিন্ন সেক্টরে পিছিয়ে পড়ছে। এতে কিন্তু বাংলাদেশের শিক্ষার যে মান বা বাংলাদেশের যে সুযোগের মান সেটা কিন্তু কমে যাচ্ছে, একটা বৈষম্য তৈরি হচ্ছে। ধরে নিন একটা মেডিকেল সেক্টরের কথাই আমি বলি, মেডিকেল সেক্টরে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রেই হোক, যে তুলনামূলকভাবে কম যোগ্য সে কিন্তু সংরক্ষণের বা কোটার আওতায় কিন্তু পড়ে সে কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। যে তুলনামূলকভাবে অধিক যোগ্য বা সত্যিকারের যোগ্য, বাস্তবে দেখা যাচ্ছে সে কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সে কিন্তু সুযোগটা পাচ্ছে না। এটা হলো কোটা আন্দোলনের যুক্তিযুক্ত। সেদিক থেকে যদি আমরা দেখি, অবশ্যই ছাত্রছাত্রীদের দাবি কখনোই ছিল না যে পুরোপুরিভাবে কোটা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার। কোটা ব্যবস্থাটাকে তুলে দেওয়া ছাত্রছাত্রীদের দাবি ছিল না, ছাত্রছাত্রীদের দাবি ছিল কোটা ব্যবস্থার যে আইন সেটাকে রিফর্মস করা। এক্ষেত্রে আমি আরেকটি শব্দ যোগ করে দিতে চাই যে সংবিধানে, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু কোথাও এই মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটার ব্যবস্থা সেটা কিন্তু উল্লেখ করা নেই। যেহেতু তারা প্রত্যেকেই প্রায় আর্থসামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া জাতির ছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের এক্সট্রা করে কোনো সংবিধানে উল্লেখ করা নেই। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের দাবি অনেকটা যুক্তিযুক্ত রয়েছে, এবং সেটা বাংলাদেশ সরকারের অবশ্যই ভেবে দেখা উচিত বলে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছে। যুক্তিযুক্ততার পরিপ্রেক্ষিতেই আমি দুটো কথা অ্যাড করতে চাই। 1971 সালে যখন সরকার ক্ষমতায় আসে, একটা অধিক শতাংশের ভোট পেয়ে কিন্তু ক্ষমতায় আসে। স্বাভাবিকভাবে বোঝা যায় যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোট একটা সরকার পায়, যারা ভোটদাতা তারা কিন্তু প্রত্যেকেই অবশ্যই স্বাধীন বাংলাদেশ চেয়েছিল, কথাটা ভেবে দেখবেন। আর আজকে দেখা যাচ্ছে যে এই কোটা আন্দোলনে প্রথম যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সরকারপন্থী ছাত্র সংগঠন, এবং বাংলাদেশে এই মুহূর্তে যে তীব্রতর আন্দোলনের রূপ নিয়েছে বা চরম আন্দোলনের রূপ নিয়েছে, প্রথম কিন্তু ভুলটা করেছিল সরকার পক্ষ। কারণ যে সরকার পাক্ষিক যে ছাত্র সংগঠন তারা কিন্তু একটা শান্তিমূলক আন্দোলনে নেমেছিল, সেই আন্দোলনে কিন্তু বাংলাদেশ পুলিশ কিন্তু লাঠি চালিয়েছিল, এবং তার সঙ্গে রয়েছে শেখ হাসিনার এই চরম মন্তব্য। যেখানে এতটা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করার পরও বাংলাদেশ, আমরা রিসেন্ট যে ভোট দেখেছি সেখানে কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা পুনরায় যে নির্বাচিত হয় তার কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি। তো এতটা বিরোধী হতে পারে না, কারণ বিরোধীরা সেখানে কিন্তু অনেকটা নিষ্প্রভ। তাহলে এই যে এটা প্রায় আজকের দিনে সব জায়গায় দেখা যায় যে কেউ যদি সমাজের সরকারের কোনো রকম কোনো সিদ্ধান্তের সমালোচনা করে, সেটা নিয়ে আলোচনা করে, তাহলে সে অ্যান্টি ন্যাশনালিস্ট হয়ে যায়, অ্যান্টি সোশ্যালিস্ট হয়ে যায়। এটা কিন্তু এক ধরনের এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে যদি মনে করা যায় তাহলে বাংলাদেশের যে কিছু বিশেষজ্ঞ মনে করছে যে এই কোটা আন্দোলন কিন্তু অনেকটা যুক্তিযুক্ত। তার পিছনে রয়েছে কারণ। আমি কিছুক্ষণ আগে বললাম 2018 সালে কোটা আন্দোলনটাকে পুরোপুরি বাতিল করতে কিন্তু ছাত্রছাত্রীরা কখনোই চায়নি। সরকার এক প্রকার জেদের বশে কিন্তু কোটা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে বাতিল করেছে। তাহলে এই যে কোটার যে আইন, এখন যে ছাত্রছাত্রীদের 5 দফা দাবি ছিল সেটা কিন্তু কমতে 1 দফায় এসে পৌঁছেছে, এবং তাদের যে দাবি, এখন যে দাবিটা দাঁড়িয়েছে সে দাবিটা হলো এই কোটা ব্যবস্থা নিয়ে একটা নতুন সংস্কারমূলক সঠিক আইন প্রণয়নের দাবি। সেদিক থেকে অবশ্যই আপনারা যদি গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন তাহলে ছাত্রছাত্রীদের এই কোটা আন্দোলনটাকে যুক্তিযুক্ত বলা চলে। এরপরে আমি আসছি যে মন্তব্য, শেখ হাসিনার যে মন্তব্য এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে এতটা ভয়ঙ্কর রূপ দিয়েছে, যে রাজাকার শব্দ,
সেই রাজাকার শব্দটার অর্থ কি বা এই রাজাকার শব্দটা কোথা থেকে উৎপত্তি। 1971 সালের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, সেই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেনি, পাকিস্তানপন্থী কিছু একটা বাহিনীর নাম ছিল রাজাকার, এবং সেই বাহিনীকে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ কিন্তু সমর্থন জানিয়েছিল। তাদেরকে বলা হয় রাজাকার। রাজাকার প্রকৃত শব্দ রেজাকার। রেজাকার মানে হচ্ছে, রেজা শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছা এবং কার শব্দের অর্থ হচ্ছে শ্রম। তারা কিন্তু স্বেচ্ছায় শ্রম দিয়েছিল। তার মানে দাঁড়ালো যে যারা বাংলাদেশের মানে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এই বাহিনীতে বাংলাদেশে যারা চোর, চম্পট, ডাকাত, বদমাশ, গুন্ডা, তারা কিন্তু প্রত্যেকেই এই বাহিনীতে যোগদান করেছিল। তো সেক্ষেত্রে শেখ হাসিনার যে মন্তব্য, রাজাকারের বাচ্চা, মানে এই ছাত্রছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা বলেছে, রাষ্ট্রদ্রোহিতার বাচ্চা বলেছে, দেশদ্রোহিতার বাচ্চা বলেছে, এই কথাটাকে কিন্তু কখনোই সমর্থন করা যায় না। কারণ এই ছাত্রছাত্রীদের ভোটেই কিন্তু শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হয়েছে। এই কারণে আজকে ছাত্রছাত্রীদের আন্দোলন কিন্তু এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। তো বন্ধুরা, আপনারা পুরোটাই বিস্তারিত শুনলেন। আগামী দিনে আরো নতুন নতুন বিস্তারিত শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।